আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে আপনাদের জন্য ক্লাসটা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যুক্তিবিদ্যা। আমি আছি আপনাদের সাথে সাদিয়া আলম। আমি যে লেখকের বই পড়ছি সেটা প্রফেসর মতিউর রহমান। এখন যুক্তিবিদ্যা প্রথম ভর্তিতে আমাদের অনেক কলেজে ফার্স্ট পেপার শুধু প্রথম ইয়ারে প্রথম বর্ষের বইগুলো পড়ায় ফার্স্ট পেপার, আর অনেক কলেজে দেখা যায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ে। এখন আপনাদের জন্য আমি আমাদের সিলেবাস অনুযায়ী যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ে যেসব পড়া আছে সেগুলোই পড়াবো। পড়ার আগে অবশ্যই আমরা পড়ার দোয়া এবং দরুদ শরীফটা পড়ে নিব। আমিও পড়ে নিচ্ছি, আপনারা পড়ে নেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথমে সিলেবাসের যে অধ্যায়টা সেটা হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। অর্থাৎ এখানে আমাদের পাঠ আছে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ, যুক্তিবিদ্যার ধারণা, বিভিন্ন যুক্তিবিদ্যার প্রদত্ত ধারণা, যুক্তিবিদ্যার স্বরূপ, বিজ্ঞান ও কলা হিসেবে যুক্তিবিদ্যার স্বরূপ, যুক্তিবিদ্যার পরিসর। অর্থাৎ আমাদের এখন এখানে টোটাল 5টা পাঠ রয়েছে। এখন আমাদের যুক্তিবিদ্যাটা অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু যারা পড়বে তার কাছে অবশ্যই সহজ মনে হবে। আর যারা এখনও টিউশন বা কোথাও প্রাইভেট পড়ছেন না, এখন এখানে অনলাইনেও আমরা পড়ানো হচ্ছে, ভর্তি বিজ্ঞপ্তি চলছে আমাদের। এখন আপনারা অনলাইনে ভর্তি হতে পারবেন, এটাকে কোনো ডাইরেক্টলি ফিটা দিতে হবে না, আপনি প্রত্যেক মাসে মাসেই দিতে হবে। এখন যেহেতু বিজয় মাস উপলক্ষে এখন আমাদের অ্যামাউন্ট অনেক কম। একটা সাবজেক্ট অর্থাৎ প্রথম পত্র 500 টাকা, দ্বিতীয় পত্র 500 টাকা, টোটাল 1000 টাকা এখানে। এখন অন্য জায়গায় কিন্তু অনেক বাইরে বাসায় টিচার এসে পড়লে কিন্তু অনেক অ্যামাউন্ট নিয়ে নেয়। এখন আপনাদের জন্য আমরা বিজয় মাস উপলক্ষে খুব একটা বিশেষ অফার দেওয়া হচ্ছে, অনেক কম মূল্যে আপনাদের কাছে পড়ার অফারটা দেওয়া হচ্ছে। এখন আপনারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই ভর্তি হতে পারবেন। আর যারা আমার এলাকার এরিয়াতে সব ভিডিও দেখছেন, তারা যদি পড়তে চান তাহলে তারা অবশ্যই কী করবেন, আমার ইনবক্সে যোগাযোগ করবেন এবং বাসায় গিয়ে পাঠদান করানো হবে। ঠিক আছে, অনেকক্ষণ কথা বলা হলে এবার আমরা আশা করি পড়ার দিকে ফিরে যেতে পারি। তাহলে আমরা প্রথম পেজে খুলতে পারি। যুক্তিবিদ্যার জনককে সেটা আশা করি অনেকে এতদিনে পড়েছেন বা পড়েননি। আসলে যুক্তিবিদ্যার জনকই অ্যারিস্টটলকে বলা হয়। আবার অ্যারিস্টটল কিন্তু রাষ্ট্রবিজ্ঞানেরও জনক। একটু জুম আউট করি। জি, তাহলে যুক্তিবিদ্যার পরিচিতি, ইন্ট্রোডাকশন টু লজিক। এখন লজিকটা অবশ্য সবসময় আমাদের কাজে লাগে। বিভিন্ন হিসাব নিকাশ করতে গেলে, যেমন অ্যাকাউন্টিংয়ের মধ্যে তারা হিসাব বিজ্ঞান করতে গেলে তাদের হিসাবের সারি কলাম দিয়ে যেটা হিসাব করতে হয়, কিন্তু আমাদের যুক্তিবিদ্যার মাধ্যমে আমরা কিন্তু ভালো একটা সুন্দরভাবে একটা হিসাবটা করতে পারি, কে কত টাকা ভাগ করে, যেটা আমরা দ্বিগুণিত বিভাগ দিয়ে করতে পারি। অবশ্যই যখন দ্বিগুণিত বিভাগ পড়বো তখন আপনাদেরকে সেই হিসাবের নিয়মটাও বুঝিয়ে দেওয়া হবে। এখন আমরা মূল পাঠে যাই। মানুষের আর জানার আগ্রহ চিরন্তন মানে হচ্ছে মানুষ অনেক আগে থেকে জানতে চায়। মানুষ সত্যকে উদ্ঘাটন করতে চায়, রহস্যকে ভেদ করতে চায়। সত্যকে অর্থাৎ কোনো একটা কাহিনী ঘটনা ঘটেছে, সেটাকে অবশ্যই সত্যটা প্রকাশ করতেই হবে। সেটার রহস্যটা কি, সেটার ভিতরে গভীরতা কতটুকু, সেটা কে করেছে বা কে করছে, এটা অবশ্যই জানতে চাইবে। যারা যুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করেছে তারা কিন্তু শেষ পর্যন্ত কোনো একটা ঘটনা ঘটেছে, সেটা কেন ঘটেছে, এটা কার হাত, এটা কেন ঘটতে পারে, বিভিন্ন রকম প্রশ্ন আছে। এইসব প্রশ্নের উত্তর যতক্ষণ না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার পিছনে এই হালটা ছাড়বে না, কাজটা ছাড়বে না। এটি সহজাত, যা নিম্নতর প্রাণীদের মধ্যে নেই। নিম্নতর প্রাণী হচ্ছে গরু, ছাগল, মহিষ, এদেরকে বোঝানো হচ্ছে। তাদের মধ্যে রয়েছে শুধু জীববৃত্তি বা প্রাণীবৃত্তি। জীববৃত্তি মানে জীব জন্ম দিবে আর বেড়ে উঠবে, এটাই। কিন্তু আর মানুষের মধ্যে রয়েছে কি বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি উভয়ই। অর্থাৎ মানুষের মধ্যে দুইটি গুণ আছে, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, বুদ্ধি মানে হচ্ছে বিবেক, জ্ঞান, পড়াশোনা এসব কিছু। আর জীববৃত্তি মানে হচ্ছে মানুষও সন্তান, বেশিরভাগ কি জন্মদান করে, জন্ম হয়, মারা যায়, বাচ্চা প্রসব করে, এসবে। জীববৃত্তি থাকার কারণে মানুষ নিম্নতর জীবের ন্যায় আচরণ করে। অর্থাৎ জীববৃত্তিতে থাকার কারণে মানুষ কিসের মতো আচরণ করে, ঠিক নিম্নতর প্রাণী গরু ছাগলদের মতো আচরণটা করে। আর বুদ্ধিবৃত্তির কল্যাণে মানুষ উন্নত চিন্তা করতে পারে। এই গুণটির কারণে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিচিত। তাই আমাদেরকে বলা হয় কেন মানুষ সৃষ্টির সেরা জীব, এই গুণের কারণে। আর বুদ্ধিবৃত্তির কল্যাণে মানুষ উন্নততর চিন্তা করতে পারে, এই গুণটির কারণে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিচিত। বুদ্ধিবৃত্তি তথা চিরন্তন ক্ষমতার কারণে মানুষ সত্যকে উদ্ঘাটনে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষের চিন্তন ক্ষমতার একটি বিশেষ ধরন হচ্ছে অনুমান। অর্থাৎ মানুষ কোনো একটা ঘটনা ঘটেছে, সেটাকে জাস্ট একটু অনুমান করতে চাইবে।
মানে নিজের মনে যে প্রকল্পটা আসছে সেটা চিন্তা করবে, সেই প্রকল্প মানে সেই অনুমানটার সাথে যদি ওই ঘটনার কিছু কোনো একটু সাদৃশ্য মিল পায়, তাহলে ওইটাকে কেন্দ্র করে মানুষ কিন্তু অগ্রসর হবে। অর্থাৎ আমরা কোনো বিষয়ে দেখে বা তার উপর ভিত্তি করে অপর একটা বিষয় সম্পর্কে ধারণা লাভ করি, এটি পরোক্ষ জ্ঞান নামে পরিচিত। কিন্তু এই পরোক্ষ জ্ঞান বা অনুমান বা চিন্তা সবসময় যথার্থ নাও হতে পারে। এই ধরনের চিন্তা পদ্ধতিগত দিক থেকে যেমন ত্রুটিপূর্ণ অর্থাৎ ভুল হতে পারে, তেমনি আবার বাস্তবে নিরীক্ষেও ত্রুটিপূর্ণ হতে পারে। যেমন আমরা দেখি যে মানুষ মাছ খায় এবং মাছ পোকা খায়, তাই তো? এই তথ্যের উপর ভিত্তি করে আমরা চিন্তা করি যে অতএব মানুষ পোকা খায়। কিন্তু আমাদের এই চিন্তাটিরও যদিও একটি ধারাবাহিকতা রয়েছে, তথাপি যুক্তি হিসেবে এটি যথার্থ নয়, এটাকে যথার্থ নয়। এই কারণে মনীষী অ্যারিস্টটল মানুষের চিন্তন ক্ষমতাকে একটি শক্ত ভিত্তি দেওয়ার লক্ষ্যে যুক্তিবিদ্যার সূচনা করেছেন। তাই মানুষের যুক্তিকে, মানুষের লজিক্যালি ভাবনাটাকে যুক্তি হিসেবে একদম দৃঢ় শক্তি দেওয়ার জন্য এই লজিক সাবজেক্টটি তুলে ধরেছেন। নির্ভুল চিন্তার প্রকৃতি, নিয়ম, প্রয়োগ পদ্ধতি, সহায়ক প্রক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার এর মূল লক্ষ্য। সুতরাং আমাদের চিন্তা ক্ষমতার যথার্থতা নির্ধারণকল্পে অনুমানের সঠিক নিয়মকানুন প্রণয়ন করা এবং বাস্তবে প্রয়োগ করার কৌশল শিক্ষা দেওয়া হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। তাহলে এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী জানতে পারবো? যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা করতে পারবো, যুক্তিবিদ্যার ধারণা বর্ণনা করতে পারবো, বিভিন্ন যুক্তিবিদ্যার ধারণার বিশ্লেষণ ও তুলনা করতে পারবো, যুক্তিবিদ্যার স্বরূপ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবো, যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বা বস্তুনিষ্ঠ বিজ্ঞান তা মূল্যায়ন করতে পারবো, যুক্তিবিদ্যার পরিসর বর্ণনা করতে পারবো। এবার আজকে আমরা পাঠ 1 পড়তে যাচ্ছি। যুক্তিবিদ্যার উৎপত্তি ক্রমবিকাশ অর্থাৎ অরিজিন অ্যান্ড গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ লজিক, অর্থাৎ লজিকের জন্মটা কীভাবে হয়েছে এটাই আমাদেরকে প্রথমে পড়ে বের করতে হবে। তাহলে আমরা দেখি, মানুষ সহজাতভাবে তার বিশ্বাস ও কাজের গ্রহণযোগ্যতার জন্য যুক্তি নিয়ে আসছে সে আদিকাল, অর্থাৎ সে প্রাচীনকাল থেকে। অর্থাৎ সে কাজটা করেছে, সেটা কিভাবে করেছে, তার বিশ্বাস এবং কাজের গ্রহণযোগ্যতা যুক্তি দিয়ে বোঝাচ্ছে। কিন্তু এসব যৌক্তিক প্রক্রিয়া আদর্শহীন লৌকিক, এগুলো লোককে দেখানো। আসল যুক্তিবিদ্যা তো সে জানবে যে কিনা এই যুক্তিবিদ্যা সাবজেক্টটি পড়েছে। কর্মের অনুকূলে দেওয়া এইসব লৌকিক যুক্তিগুলো কোনো ধরনের গঞ্চিত নিয়মের বা আদর্শের আলোকে ছিল না। নিয়ম বা আদর্শের আলোকে মূল্যায়িত হতে পারলে তা মানবিক, গ্রহণযোগ্য কিংবা সার্বজনীনতা লাভ করে। আজ থেকে 2500 বছর পূর্বে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল খ্রিস্টপূর্বাব্দ 384 থেকে 322 প্রথম উপলব্ধি করেছেন যে বিচারমূলক চিন্তা পদ্ধতি নিয়ে একটি বিশিষ্ট বিজ্ঞানের বিষয়বস্তু গড়ে উঠতে পারে। কী গড়ে উঠতে পারে? একটা বিচার। অর্থাৎ আমরা যারা কোর্ট, যারা লয়ার, তারা কিন্তু বেশিরভাগই এই লজিক সাবজেক্টটা পড়লে তাদের জন্য বেশি উপকারী আসবে। যারা লয়ার, অর্থাৎ লয়ার বলে ভুল হবে, জজ লয়ার, কিন্তু সবার জন্য যুক্তিবিদ্যাটা পড়া অবশ্যই ইম্পর্ট্যান্ট। কারণ এই যুক্তিবিদ্যাটা পড়লে লজিক্যালি বিভিন্ন যুক্তি দিয়ে, বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারবে যে এই কাজটা কে করেছে বা কে করেনি, বা এই ঘটনাটা কীভাবে হয়েছে, কীভাবে হয়নি। এখন যারা বলবে, যারা লজিক্যালি এই সাবজেক্টটা পড়বে না, তারা কিন্তু আসলে যে যুক্তিগুলো দিবে সেগুলো তাদের আন্দাজে দিবে। এগুলো মানে অর্থটা বোঝাতে বলে তারা কিন্তু কোনো বোঝাতে পারবে না। অর্থাৎ একটা সামান্য বিষয় নিয়ে অনেক সময় কী হয়, বড় একটা ঘটনা হয়। কিন্তু যারা লজিক্যালি লজিক পড়েছে সাবজেক্টটা, তারা কিন্তু বড় সামান্য ছোটো ঘটনাকে তীক্ষ্ণভাবে দেখতে দেখতে তারা সেখানে ভিতরের থেকে যে ভেতরে একটা রহস্য থাকে, সেই রহস্যটাও টেনে বের করতে পারে কেন সেই ঘটনাটা ঘটেছে। তাই কিন্তু যারা লজিক্যালি পড়েনি তারা কিন্তু বলবে এটা সামান্য বিষয়, এটা নিয়ে কেন কোনো সমাধান করতে হচ্ছে। তাই আমাদের কি করতে হবে? লৌকিক যুক্তিগুলোকে বাদ দিয়ে অবশ্যই মৌলিক যুক্তিগুলোকে নিয়েই আমাদের পড়াশোনা করে আমাদেরকে জানতে হবে যে আসল মৌলিকের মধ্যে পার্থক্য কী, মানে লৌকিক আর মৌলিক গুণের মধ্যে পার্থক্যটা। যেমন বলেছে এখানে, মানুষ সহজাতভাবে তার বিশ্বাস কাজের গ্রহণযোগ্যতার জন্য যুক্তি দিয়ে আসছে সে আদিকাল থেকে। কিন্তু এই যৌক্তিক প্রক্রিয়া আদর্শহীন লৌকিক, কর্মের অনুকূলে দেওয়া এইসব লৌকিক যুক্তিগুলো কোনো ধরনের গঞ্চিত নিয়মের বা আদর্শের আলোকে ছিল না। নিয়ম বা আদর্শের আলোকে মূল্যায়িত হতে পারলে তা মানবিক, গ্রহণযোগ্য কিংবা সার্বজনীনতা লাভ করে। আজ থেকে 2500 বছর পূর্বে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এই লজিক্যালি সাবজেক্টটা উপলব্ধি করেছেন কিসের জন্য? বিচারমূলক চিন্তা পদ্ধতির জন্য। অর্থাৎ এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন পেয়ে গেছি, কত খ্রিস্টাব্দে এবং কিসের জন্য যুক্তিবিদ্যা কে করেছে, তুলে ধরেছেন। তিনি প্রথম যৌক্তিক চিন্তাধারা সূত্রপাত ঘটিয়েছেন। এই কারণে দার্শনিক অ্যারিস্টটল হলেন যুক্তিবিদ্যার জনক। এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন। যুক্তিবিদ্যার জনককে, এটার প্রশ্ন একই উত্তর,
রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে ম্যাকিয়াভেলি। অর্থাৎ যারা আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি বা মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করছি তাদের মধ্যে সিভিক্সটা থাকবে আর লজিক তো আছেই। তাহলে লজিকটা আমাদের খুব ইম্পর্টেন্ট। যারা ফিউচার লাইফে লয়ার হতে চান বা জজ হতে চান তাদের জন্য লজিক সাবজেক্টটা খুবই মাস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু আর্কিটেকচার সাবজেক্টেও লজিকটা দেওয়া হয়ে থাকে, ওদের থেকে পড়তে হয়। যারা চুয়েট পড়ে বা ডুয়েট বুয়েটে পড়ে এদেরকে কিন্তু এগুলো দেওয়া হয়ে থাকে। অর্থাৎ তিনি প্রথম যৌক্তিক চিন্তার সূত্রপাত ঘটিয়েছেন। তার সময়কাল থেকে শুরু করে নানান রকম চড়াই উট্রাই পরিবর্ধনের মধ্য দিয়ে বিরামহীনভাবে এগিয়ে চলছে যুক্তিবিদ্যা। অর্থাৎ অনেক রকম পরিবর্তন ধাক্কা খেতে খেতে সেটা আজকে কোথায় হয়েছে, যুক্তিবিদ্যাটা এগিয়ে যাচ্ছে। এভাবে এরিস্টটল মধ্যযুগীয় তার্কিকগণ এবং পোর্টোরেল সম্প্রদায়ের নীতিসমূহের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সাবেকি যুক্তিবিদ্যা। তাহলে এবার দেখি আমরা এরই ধারাবাহিকতায় জ্ঞান বিজ্ঞানের ক্রমোন্নতির পথে নানান দৃষ্টিভঙ্গি যুক্তিবিদ্যার অগ্রগতিতে বাধা না হয়ে বরং একে করেছে গতিশীল, অর্থাৎ এগিয়ে যাচ্ছে এবং আরও করেছে আধুনিক। পর্যবেক্ষণ, বিশ্লেষণ, তুলনা, সংশ্লেষণ, সংজ্ঞা, পরীক্ষণ, নিরীক্ষণ, যৌক্তিক ত্রুটি, এইসব যৌক্তিক প্রক্রিয়া মানুষের অনুমান সিদ্ধ চিন্তাকে যুক্তিবিদ্যার ক্রমোন্নতির ধারায় নবরূপ উপস্থাপন করে আদর্শিক রূপ দান করেছে। অর্থাৎ মানুষের মনে যেসব যুক্তি দেওয়া হয়ে থাকে সেসব যুক্তিগুলো যে কতটা বাস্তবিক সেটা কিন্তু কেউ জানে না। মনে করেন আমাদের দেশে কোনো এক প্রতিষ্ঠানে কেউ কাজ করেছে, হয়তো তাকে সম্মানটা দেওয়া হয়নি, কিন্তু যে কাজ করেনি সে হয়তো সম্মানটা পেয়েছে। এখন সবার মনে প্রশ্ন আছে, যে কাজ করেছে সে সম্মান পায়নি, যে কাজ করেনি সে সম্মান পেয়েছে। এখন কাজ না করে বাতাস খেয়ে খেয়ে ঘুরলে কি সম্মানটা পাওয়া যাবে? এখন অনেকে হয়তো সেই কাজটা না করে সেরকম চিন্তা করে বসে থাকবে, কিন্তু আসল কারণটা কি সেটা খুঁজে বের করার চেষ্টা করবে না। কিন্তু এই আসল কারণটা খুঁজে বের করতে হলে অবশ্যই কি করতে হবে, যুক্তি দিয়ে খাটাতে হবে যে কেন মানুষটাকে সম্মানটা দেওয়া হলো না। এটা বাংলাদেশে প্রায় ঘটে যাচ্ছে। যারা কাজ করবে ভালো তাদেরকে বলবে কি কাজ করেনি, আর যারা কাজ করেনি তাদেরকে বলবে কাজ করেছে। এখন আমরা এই যুক্তিবিদ্যা পড়লে কিন্তু আসল সমস্যাটা সমাধান বের করতে পারবো। যাই হোক, যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ইতিহাস পর্যালোচনা এখন আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে প্রাচীন যুগ, তারপর হচ্ছে মধ্যযুগ, তারপর হচ্ছে কি আধুনিক যুগ, সমকালীন যুগ। তাহলে আমাদের প্রাচীন যুগে কে কে যুক্তিবিদ্যা নিয়ে কাজ করেছেন? পিথাগোরাস, যেটা আমরা জ্যামিতি পড়েছি, আরোহমূলক যুক্তিগণিতের প্রবর্তক, অর্থাৎ যেটা পিথাগোরাসের জ্যামিতি আমরা পড়ি। সক্রেটিস, দ্বান্দ্বিক পদ্ধতির প্রবর্তক, তার মতে আরোহ হলো প্রত্যয় গঠনের সঠিক পদ্ধতি। তিনি তার দ্বান্দ্বিক পদ্ধতিতে অন্যদের বক্তব্য শ্রবণ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। এরিস্টটল 384 থেকে 322 শব্দ, এগুলো কিন্তু সালগুলো অবশ্যই মনে রাখতে হবে। গতানুগতিক যুক্তিবিদ্যা, অর্থাৎ এগিয়ে যাওয়ার যুক্তিবিদ্যা বা প্রচলিত যুক্তিবিদ্যা মূলত তার সময় থেকে শুরু হয়েছে। যুক্তিবিদ্যার ক্ষেত্রে তার শ্রেষ্ঠ অবদান হচ্ছে সহানুমান। সাইলোজি তার লিখিত অর্গানন বইতে যুক্তিবিদ্যার সম্পর্কে আলোচনা করেন। তিনি সহানুমান এর সঙ্গে সংজ্ঞা, পদ, সংযোজক, বিধেয়ক, সংস্থান, মূর্তি ইত্যাদি বিষয়ে আলোকপাত করেছেন। প্রাচীন ভারতের যুক্তিবিদ্যা চর্চা, গ্রিক যুক্তিবিদ্যা চর্চার প্রভাব ছাড়াই প্রাচীন ভারতে যুক্তিবিদ্যা চর্চা পরিলক্ষিত। তাই গ্রিকে যুক্তিবিদ্যা চর্চার প্রভাব ছাড়াই, গ্রিকে যুক্তিবিদ্যা চর্চাটা প্রভাবটা ছাড়া, অর্থাৎ চর্চা হয়েছে কি প্রভাবটা ছাড়াই প্রাচীন ভারতে কি যুক্তিবিদ্যা চর্চা দেখা গিয়েছে। অর্থাৎ গ্রিকের প্রভাবে যে ভারত চর্চা করেছে তা না, অর্থাৎ ভারত নিজে থেকে চর্চা শুরু করেছে। যেমন গৌতম পূর্ব 6ষ্ঠ শতাব্দীতে যুক্তিবিদ্যার গোড়াপত্তন করেছেন পাণিনি, চাণক্য। পাণিনি করেছেন সংস্কৃতি ব্যাকরণে বিশেষ যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করেছেন। চাণক্য খ্রিস্টাব্দ 350 থেকে 283 অব্দে অর্থশাস্ত্রের যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করেছেন। মধ্যযুগে দেখি এবার আমরা খ্রিস্টপূর্ব 870 থেকে 1646 খ্রিস্টাব্দ। মধ্যযুগীয় যুক্তিবিদ্যা বলতে স্কলাস্টিক যুক্তিতত্ত্বকে নির্দেশ করেছে দার্শনিক পরফিরি মধ্যযুগীয় যুক্তিবিদ। যুক্তিবিদ্যার ক্রমবিকাশে তার অসামান্য অবদান রয়েছে, অর্থাৎ কি অনেক অবদান রয়েছে। এই মধ্যযুগীয় দার্শনিকদের উল্লেখযোগ্য হচ্ছেন আল ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ। এগুলো কিন্তু অবশ্যই সাল তারিখটা মনে রাখতে হবে। আল ফারাবি তিনি যুক্তিবিদ্যাকে 2 ভাগে ভাগ করেছেন। প্রথম অংশে প্রত্যয়, সংজ্ঞা এবং দ্বিতীয় অংশে অবধারণ যুক্তিবিন্যাস আলোচনা করেছেন। অর্থাৎ তিনি যুক্তিবিদ্যাকে 2টা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে প্রত্যয় সংজ্ঞা আর দ্বিতীয় অংশ হচ্ছে অবধারণ এবং যুক্তিবিন্যাস। এগুলো কিন্তু MCQ তে আসবে অবশ্যই বা জ্ঞানমূলকও আসতে পারে। অর্থাৎ কতে
ইবনে সিনা অবরোহ ও আরোহ যুক্তিবিদ্যার সমন্বয় সাধন করেছেন। অবরোহ আরোহ কি আমরা আমাদের একটা দুইটা আলাদা অধ্যায় আছে, আমরা অবরোহ আরোহ তখন পড়লে বুঝতে পারবো। অবরোহ আরোহের কথা বলি একটু। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে একটু বলি যে আরোহ আর অবরোহ কি। অবরোহ হচ্ছে বেশি থেকে কমের দিকে যাওয়া, অবরোহ মানে হচ্ছে সেটা, অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাওয়াটা হচ্ছে অবরোহ, আর আরোহ হচ্ছে কম থেকে বেশিতে যাওয়া। যেমন অবরোহ বলি, সকল মানুষ হয় মরণশীল, তাহলে রহিম হয় মরণশীল, অর্থাৎ সব মানুষ মারা যাবে, তাহলে রহিম একজন মানুষ, রহিমও মারা যাবে, এটাই হচ্ছে অবরোহ। আর আরোহ হচ্ছে সকল মানুষ হয়, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, অর্থাৎ এরা তিনজনই মানুষ, তাহলে সকল মানুষ হবে মরণশীল, এটাই হচ্ছে আরোহ। তারপর আমরা এখন দেখি ইবনে রুশদ। চিন্তন ক্ষমতার ইন্দ্রিয় স্তর থেকে বিশুদ্ধ স্তরে গমন সম্ভব। চিন্তন ক্ষমতার ইন্দ্রিয় অর্থাৎ চিন্তা ক্ষমতা, মনের থেকে বিশুদ্ধ স্তরে গমন সম্ভব। আধুনিক যুগ, এই যুগের যুক্তিবিদদের মধ্যে বিখ্যাত হচ্ছেন লাইনবিচ, 1646 থেকে 1716। তার সময় হতে যুক্তিবিদ্যার আধুনিক প্রতীকী রূপ শুরু হয়েছে। তিনি মনে করতেন যে সকল বৈজ্ঞানিক ধারণাগুলো অশাব্দিক বা ভাবলেখ প্রতীকের উপর মাধ্যমে প্রকাশ করা হয়। লয়বনিজের চিন্তাধারা সূত্রতে গাণিতিক যুক্তিবিদ্যার সূত্রপাত ঘটে যায়। অর্থাৎ গাণিতিক একটা যুক্তিবিদ্যা আছে, যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করবে ফিউচারে, তাদের কী করতে হবে, এসব গাণিতিক যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান যুক্তিবিদ্যা, এসব বিভিন্ন সাবজেক্টে পড়তে হচ্ছে। সমকালীন মানে হচ্ছে আধুনিক যুক্তিবিদ্যা। সমকালীন যুক্তিবিদ্যার কথা বলি এখন আমরা। এই যুগের বিখ্যাত যুক্তিবিদগণ হচ্ছেন জেমস মিল, পরীক্ষণ পদ্ধতির প্রবর্তক হিসেবে যুক্তিবিদ্যার পরীক্ষণ পদ্ধতি। জর্জ বুল, তিনি যুক্তিবিদ্যার কম্পিউটার বিজ্ঞান প্রয়োগ করেছেন। ডি মর্গান, যুক্তিবিদ্যার সম্বন্ধ ও বিশ্লেষণ সম্পর্কে ব্যাখ্যাতে, আবার ডি মর্গান কিন্তু কী করে, সমাজবিজ্ঞানের একটা বিজ্ঞান। সিএস পার্স প্রতীকী যুক্তিবিদ্যার অনুসন্ধান করেন, তিনিও একটা সমাজবিজ্ঞানের বিজ্ঞান। ব্রান্ডার্ট রাসেল দার্শনিক হোয়াইটেটের সহযোগিতায় প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা রচনা করেছেন, যা গণিত যুক্তিবিদ্যার ক্ষেত্রে যুগান্তকারী রচনা। তারপরে দেখি আমরা, এই ছাড়া ফ্রাঙ্কলিন, ফ্র্যাগে, বিটগেনস্টাইন, হোয়াইটহেড, আইএম কপি, জোসেফ প্রমুখ বিজ্ঞান ও গণিতের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক দেখতে। এভাবে বিভিন্ন যুক্তিবিদদের হাত ধরে যুক্তিবিদ্যা বিকাশের বিভিন্ন পর্যায় পেরিয়ে গণিতের মতো প্রমাণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ঊনবিংশ শতাব্দীতে এসে গতানুগতিক ধারার বাইরে গিয়ে গাণিতিক যুক্তিবিদ্যার বিকাশ ঘটেছে। অর্থাৎ যুক্তিবিদ্যাও একটা কিসের মতো, গণিতের মতো, যেখানে প্রমাণ করতে হবে। গণিতের মতো স্বতঃসিদ্ধ নিয়ম প্রয়োগ করে যুক্তিবিদ্যায়ও নিশ্চিত সিদ্ধান্ত লাভ সম্ভব বলে মনে করতেন ব্রান্ডার্ট রাসেল, হোয়াইটহেড, পিয়ানো প্রমুখ গাণিতিক যুক্তিবিদগণ, অর্থাৎ গাণিতিক যুক্তিবিদ্যারা। প্রায় একই সময়ে জর্জ বুল এবং ফ্র্যাগে তাদের রচনায় যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার শুরু করেছেন, ফলে যুক্তিবিদ্যায় এক নতুন যুগের সূচনা হয়েছে। সমকালীন যুক্তিবিদ হচ্ছে সিএস পার্স, আইএম কপি, সিআই লুইস প্রতীকী যুক্তিবিদ্যার পৃষ্ঠপোষক। এখন সমকালীন যুক্তিবিদ্যার নাম লিখতে ক বিভাগে আমাদের ক নাম্বার আসতে পারে, বা জ্ঞানমূলকও বলতে পারে, যে সঠিক উত্তর এমসিকিউতে বলতে পারে যে সমকালীন যুক্তিবিদ এখান থেকে নিচের কে, তাহলে অবশ্যই আমাদেরকে এটা শিখে রাখতে হবে। প্রতীকের ব্যবহারের ফলে আধুনিক ও সমকালীন যুক্তিবিদ্যা গতানুগতিক যুক্তিবিদ্যার তুলনায় যুক্তির কাঠামো নির্মাণে একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিগণিত হয়েছে। ওকে, আজকের মতো আমরা পার্ট 1 এখানে শেষ করেছি। আমরা পরবর্তী ক্লাসে পার্ট 2, প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে আমরা যুক্তিবিদ্যার ধারণা নিয়ে, অর্থাৎ কনসেপ্ট অফ লজিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।